আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে। আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা, যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি, তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। গভীর রাত, শুনশান নীরবতা, মৃদু হাওয়া বইছে, পুরো রাস্তা ফাঁকা, কোথাও কোনো জনমানবের চিহ্ন নেই। পুরো শহর ঘুমিয়ে গেছে। সোডিয়াম নিয়নের আলোয় তবু আলোকিত হয়ে আছে। খোলা চুলগুলো মৃদু বাতাসে মাঝে মাঝে ওড়ার বাইরে ধরে, সেদিকে তার কোনো খেয়ালই নেই। কানে হেডফোন গুঁজে দিয়ে আপন মনে হেঁটে চলেছে সেই মানবী। রাস্তার পাশে সারি সারি গাছগুলো দাঁড়িয়ে আছে, আবছা আলোয় তাদের যেন কোনো দানবের ন্যায় লাগছে। সেই মানবীর কাছে যেন তার আরও বেশি ভালো লাগছে। রাস্তার মাঝামাঝি এসে তাই চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। শীতল বাতাসটা যেন হুডি ভেদ করে শরীরের প্রতিটা পশমকে জাগিয়ে তুলছে, সে সাথে হৃদয় যেন শীতল হচ্ছে। রিভান ড্রাইভ করছে আর ভাবছে কতটা দেরি হয়ে গেছে, স্টুডিওতে কত কাজ ছিল, তারপরও বাসায় ফিরতেই হবে। মাকে নিয়ে এই এক যন্ত্রণা, যেতে যেহেতু বলেছে তো যেতেই হবে। কিন্তু এমন ফাঁকা রাস্তায় গাড়ি চালাতে বেশ ভালোই লাগছে। চারদিকে শুনশান নীরবতা, চারপাশের পরিবেশটা কেমন শান্ত। গাড়ির কাঁচ নামিয়ে দিল, এসি অফ করে দিল। বাইরে থেকে আসা শীতল হাওয়াটা গায়ে লাগলেই অন্যরকম অনুভূতি হচ্ছে। প্রশান্তিতে ছেয়ে যাচ্ছে দেহ মন। খেয়াল ফিরতে জোরে ব্রেক কষল রিভান। গাড়ির সামনে কেউ দাঁড়িয়ে আছে। এভাবে এত রাতে রাস্তায় কে দাঁড়িয়ে আছে? ভূত প্রেত নয় তো? ভেবেই রিভানের হাত পা ঠান্ডা হয়ে গেল। পরক্ষণে মনে মনে ভাবল, রিভান, ভূত বলে কিছু হয় না। আর যদিও হয় তবে ভূত তোর হ্যান্ডসাম ফেস দেখে তোর ওপর ক্রাশ খাবে। নিজ মনে সাহস জগিয়ে গাড়ি থেকে নামলো। এ তো উল্টো দিকে ফিরে রয়েছে। রিভান সাহস নিয়ে কাছে গিয়ে বলল, এক্সকিউজ মি, এভাবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? কিন্তু তার কোনো রেসপন্স নেই দেখে রিভান আবারও বলল, হ্যালো, শুনছেন? তখনও সে উল্টো দিকে ফিরে আছে। রিভানের কথা যেন শুনছে না। রিভান এবার বিরক্ত হয়ে টান মেরে হাত ঘুরিয়ে সামনে ফিরালো। কিন্তু রিভান যেন নিজের জায়গায় ফ্রিজ হয়ে গেল, হাঁ হয়ে তাকিয়ে আছে। ওর সামনে যেন কোনো স্বর্গের অপ্সরী দাঁড়িয়ে আছে। আবছা আলোয় তাকে কেমন অপরূপ লাগছে। রিভান দু চোখ ভরে দেখে চলেছে। এই যে হ্যালো, কানা নাকি? কথা কানে যায় না? কখন থেকে ডেকে চলেছি, হাত ছাড়ুন। বলে মেয়েটা হাত ছাড়িয়ে নিল। রিভান যেন এখনও একটা ঘোরের মাঝেই আছে। কে আপনি? কি চাই? প্রশ্নটা শুনে রিভান কিছুটা ভড়কে গেল। রিভানকে চেনে না, নিজেকে সামলে নিয়ে জবাব দিল, আমি রিভান, রিভান চৌধুরী। সে আপনি যেই হন, এখানে কি? সেটাই তো আমার প্রশ্ন। মানে? আপনি এত রাতে মাঝ রাস্তায় দাঁড়িয়ে কি করছেন? একটু হলে তো আমার গাড়ির নিচে পড়তেন। মেয়েটা সামনে তাকিয়ে রিভানের গাড়িটা দেখল, তারপর চেহারায় একটু বিরক্তের ছাপ ফুটিয়ে বলল, ও আচ্ছা। রিভানের সেদিকে যেন কোনো খেয়াল নেই। সে এক মনে তাকিয়ে আছে, কেমন এক ঘোরের মাঝে যেন চলে গেছে। মেয়েটা রিভানের এভাবে তাকিয়ে থাকা দেখে যেন আরও বিরক্ত হলো। কিছু বলতে গিয়েও বলল না। হয়তো ভাবলো মাঝরাতে ঝামেলা করে লাভ নেই। উল্টো দিকে হেঁটে চলে গেল। মেয়েটা চলে যেতেই রিভানের হুঁশ ফিরল। কিন্তু ততক্ষণে মেয়েটা চলে গেছে, অন্ধকারে কোথায় যেন মিশে গেছে। চারপাশে তাকিয়ে কোথাও পেল না। রিভান ভাবতে লাগলো, এটা কি সত্যি ছিল নাকি কোনো ভ্রম? আজব, কোথায় গেল রহস্যময়ী? মনে মনে ভেবে গাড়িতে উঠে বসলো রিভান। জানালার সফেদ সাদা পর্দাগুলো সরিয়ে দিতেই সূর্যের আলো যেন রুমে প্রবেশের অনুমতি পেল। সেই আনন্দে বিছানায় শুয়ে থাকা মানুষটাকে গিয়ে যেন বলছে, 15 কোটি কিলোমিটার দূর থেকে আমরা চলে এসেছি, আর তুমি এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছ? উঠে পড়ো তাড়াতাড়ি। চোখে মুখে আলো পড়তেই বিরক্তিতে অদ্রি চাদর টেনে মুখের উপর দিয়ে পাশ ফিরে শুলো। আপু উঠো, এবার অনেক বেলা হয়ে গেছে। অদ্রি এক নজর চোখ খুলে আবার বন্ধ করে নিল। গায়ের চাদর ভালো করে জড়িয়ে নিয়ে বলল, একদম জ্বালাবি না, ঘুমাতে দে। আশা পাশে বসে বলল, আপু তুমি কখন এসেছো বাসায়? অদ্রি সংক্ষেপে উত্তর দিল, সকালে। এখন যা, আমায় ঘুমাতে দে। আশা আবারও বলল, আপু তুমি কি ভুলে গেছো আজকে বাসায় মেহমান আসবে আর তোমায় থাকতে হবে? আফটার অল। অদ্রি চাদর সরিয়ে উঠে বসলো, চোখ গরম করে বলল, তোকে আমি যেতে বলেছিলাম। আশা কিছুটা ভয় পেল, কিন্তু তারপরও বলল, সরি আপু, কিন্তু তুমি কি সত্যি বিয়েটা? অদ্রি রেগে বলল, কোনো বিয়ে আমি করছি না। ওনারা বলবে আর আমি বিয়ে করে নিব? এত সহজ? তোর বাপের উদ্দেশ্য যদি আমি আগে জানতাম না, তাহলে কখনোই এই দেশে আসতাম না। আদি, উঠছো তুমি? মিসেস আহনাব রুমে প্রবেশ করতে করতে কথাটা বললেন।
মিসেস আহনাফ আসতেই আশা বেরিয়ে যায়। অদ্রি খুব বিরক্ত নিয়ে মিসেস আহনাফের দিকে তাকালো। কণ্ঠে সেই বিরক্তের ছাপ রেখে বলল, কারো রুমে প্রবেশের আগে অনুমতি নিতে হয় মিসেস আহনাফ। আপনি তো সেটা করবেন না, তো কিছু বলবেন? মিসেস আহনাফের মুখটা কালো হয়ে গেল। মেয়েটা ওনাকে এত বছর পরও সহ্যই করতে পারে না। মেয়েটার সাথে যে অন্যায় করেছে তাতে এমনটাই স্বাভাবিক। সৎমাকে সহ্য না করাটাও স্বাভাবিক। সৎমার মতোই তো আচরণ করেছিল ওর সাথে। মা হওয়ার তো চেষ্টা উনি করেননি কখনো। তবুও মিসেস আহনাফ মুখে হাসি রেখে বললেন, জানতে আজকে বাসায় মেহমান আসবে, ওই সুলতান চৌধুরী ওনার স্ত্রী আর ছোট ছেলে। অদ্রি থামিয়ে দিল। শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, আমি কোনো বিয়ে টিয়ে করবো না মিসেস আহনাফ, এসব নাটক বন্ধ করুন। মিসেস আহনাফ কিছুটা এগিয়ে এসে বলল, তোমার বাবার সম্মানের কথা একবার ভাবো, ওনারা তোমাকে খুব পছন্দ করেছে আদ্রি। তোমার বাবা ওনাদের কথা দিয়েছে, অন্তত তোমার বাবার সম্মান রক্ষাতে তাদের সামনে যাও। অদ্রি ক্রূর হেসে বলল, এসব ইমোশনাল নাটক আমার সামনে করবেন না মিসেস আহনাফ। অদ্রিকে এসব ইমোশনাল নাটক দিয়ে গলাতে পারবেন না। এই যেন বিজয় ভীষণ গ্রুপ, যার অনার সুলতান চৌধুরী, আপনাদের কোম্পানি প্রাণধারা ইন্ডাস্ট্রিজের পার্টনার। আপনাদের উদ্দেশ্যটা কি মিসেস আহনাফ? বিজনেস, মেয়ের বিয়ে দিয়ে? মিসেস আহনাফ বলল। অমন কিছু না আদ্রি। অদ্রি বলল, অদ্রি অত বোকা না মিসেস আহনাফ। আপনার স্বামী মোস্তফা আহনাফ আর ভাসুর সিদ্দিকী আহনাফকে বলে দেবেন আমি ইশরাত না, আমি আদ্রি, আর না কোনো পণ্য আমায় নিয়ে বিজনেস করতে আসবে। মিসেস আহনাফ হতাশার শ্বাস ফেলে চলে গেলেন। কার কথা শুনবে এই জেদি মেয়ে? নিজের বাবার কথা তো কখনোই শুনবে না। বাবার সাথেও তার দূরত্ব এক আকাশ। এই বিয়ে নিয়ে বাবা মেয়ের মধ্যে একরকম কথা কাটাকাটি হয়ে গেছে। দিদিনের কথাও মানবে, তারও কোনো ভরসা নেই। তবে কিভাবে হবে এই বিয়ে? এই বিয়ে হওয়াটা যে খুব প্রয়োজন। শুধুমাত্র একজনের কথা শুনবে অদ্রি, কিন্তু সে নিজেই কি এই বিয়ে মানবে? মিসেস আহনাফ গভীর ভাবনায় ডুব দিলেন। সকালে সূর্যটার তেজ অনেক গুণ বেড়ে গেছে। বেলা যে অনেক হয়েছে তার তেজ দেখে বোঝা যাচ্ছে। রিভান কফি নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। দৃষ্টির সামনের দিকে রেখে কফির মগে চুমুক দিচ্ছে। ভাবনা জুড়ে আছে কাল রাতের ঘটনা। চোখ বন্ধ করলে সে মেয়ের মুখটায় বারবার ভেসে ওঠে। কিছুতেই ভাবনা থেকে সরানো যাচ্ছে না। কে এই রহস্যময়ী মানবী? কি তার পরিচয়? রিভানকে চেনেই না। এত রাতে বা সেখানে কি করছিল? তারপর কোথায় হারিয়ে গেল? না, কোনো উত্তর নেই। কিন্তু এগুলোর উত্তর জানতেই হবে। কেমন একটা অস্থিরতা ঘিরে ধরেছে রিভানকে। উত্তর না জানতে পারলে যে এই অস্থিরতা কাটবে না। সেই বা এত অস্থির হচ্ছে কেন জানা নেই। সম্ভবত আরেকবার দেখা হলে উত্তর মিলবে। কফির মগে শেষ চুমুক দিয়ে রুমে চলে আসলো রিভান। পরপর কয়েকবার শব্দ হতেই রিভান শোয়া থেকে উঠে বসলো। কেউ দরজায় নক করছে। রিভান আস্তে ধীরে উঠে গিয়ে দরজা খুলে দিতেই দেখে সাবিনা চৌধুরী দাঁড়িয়ে আছে। দরজা থেকে সরে রিভান বলল, মা এসো। মিসেস চৌধুরী রুমে প্রবেশ করেই বলল, কি হয়েছে রিভান? এভাবে রুমে বসে আছো কেন? শরীর খারাপ লাগছে? রিভান মায়ের পাশে গিয়ে বসলো আর বলল, না মা, আমি ঠিক আছি। মিসেস চৌধুরী ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কিন্তু আমার তো ঠিক লাগছে না আমার ছেলেকে। রিভার মাকে জড়িয়ে বলল। না মা, তেমন কিছু না। মিসেস চৌধুরী বললেন, রিভান, যে কারণে তোমার বাসায় ডেকেছি, আজকে আমাদের সিদ্দিকী আহনাফের বাড়িতে একটা দাওয়াত আছে। রিভার মাকে কথা শেষ করতে না দিয়ে বলে উঠল, মা সিরিয়াসলি এখন কোম্পানির জন্য বিয়ে করতে হবে? বলা নেই ক নেই, বিয়ে ঠিক করে ফেলেছো তোমরা, আবার ভাবছো আমি রাজি হব? মিসেস চৌধুরী বলল, বিয়ে কেউ ঠিক করেনি রিভান, তোমার বাবা শুধু তোমায় দেখতে বলেছে। বিয়ের বয়স হয়েছে তোমার। কোম্পানির জন্য তুমি বিয়ে করতে কে বলেছে? প্রাণধারা গ্রুপের সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্কটা অনেক বছরের। এখন যদি সেটা পারিবারিক করা যায় তাহলে সেটা কেমন ব্যবসার জন্য অনেক ভালো, তবে তেমন সম্পর্কটাও অনেক দৃঢ় হবে। এইটুকুই। আমরা তোমাকে জোর করছি না, তুমি শুধু দেখতে যাবে। রিভান চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, আমি শুধুই দেখতে যাব। আর আগে থেকেই জেনে রাখো আমার উত্তর না। আমি এখন আমার ক্যারিয়ারের বাইরে কিছু ভাবছি না। মিসেস চৌধুরী বললেন, ঠিক আছে, এই ব্যাপারে তোমার বাবার সাথে কথা বলে নিও। রিভান বলল, তো
তুমি তোমার স্বামীকে আগেই বুঝিয়ে দিও। আর না হয় ভালো কথা, ভাইয়া ভাবি কবে ফিরবে? মিসেস বললেন। বলিনি কিছু, তবে দেরি হবে হয়তো। তবে ভাইকে কিছু বলেও লাভ নাই, সেও জানি না এই কিছু। রিভান মুখটা পাংশুটে করে মাথা নাড়ালো। মিসেস চৌধুরী হেসে মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। রিভান বিরক্তিতে দম ফেলে মাথার ওপর বালিশ দিয়ে শুয়ে পড়ল। মানে সিরিয়াসলি তোমাদের স্বার্থের জন্য ওর বিয়ে দিতে চাইছো? মুখ সামলে কথা বলো সৌভিক। সিদ্দিকী আহনাব গর্জে উঠল। সৌভিক বলল, ভুল কি বললাম বাবা? তোমরা এটা কি করছো না করছো, তোমাদের উদ্দেশ্যে পূরণ করার জন্য আদ্রিকে কানাডা থেকে বিদেশে এনেছো? সিদ্দিকী আহনাব বললেন, হ্যাঁ এনেছি, বিয়েটা হওয়া প্রয়োজন তাই এনেছি। নিজে তো পড়ে আছো সেই গান বাজনা নিয়ে, বাসার হাল তো ধরবে না। আমাদের দুই ভাইকেই এখনও ব্যবসা সামলাতে হয়, তাই যা ভালো আমরা সেটাই করব। সৌভিক বলল। তাই বলে চেনা জানা নেই তার সাথে বিয়ে দিবে আদ্রির মতো ছাড়াই? সিদ্দিক আহনাব কিছু বলতে চেয়েছেন, তার আগে সৌভিকের মা ওনাকে থামিয়ে দিয়ে বললেন, সৌভিক, আমরা তো আদ্রিকে হাত পা বেঁধে পানিতে ফেলে দিচ্ছি না। বিজয় ভিশন কোম্পানির সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক অনেক বছরের। ওনারা যথেষ্ট ভালো মানুষ, ওনাদের ছেলেও তেমন হবে। আর আজকে তো ওনারা আসবেই, আদ্রিতের মতামত কেন নিব না? ছেলেটাকে দেখে ও যা বলবে তাই হবে। চেনা জানার জন্য আমরা সময় নেব। সৌভিক বলল, এমনটা কি তোমার ইগোর জন্য সময় করনি মা? তার ফলাফল কি হলো? ওনারা ভালো বলে ওনাদের ছেলে ভালো হবে। বাবার বন্ধু ভালো, ওনার ছেলের বন্ধু কি ভালো হয়েছিল? সৌভিকের মা চুপ করে গেল। ওর বাবাও কিছু বলল না। সৌভিক দম ফেলে বলল, তোমরা যা ইচ্ছা করো মা, তবে আদ্রির ইচ্ছের বিরুদ্ধে কি বিয়ে হবে না, এই আমি বলে দিলাম। ঈশ্বর মতো অন্তত আদ্রিকে আমি ভুগতে দিব না। বলে সৌভিক হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। সৌভিক এর বাবা ছেলের যাওয়ার দিকে তাকিয়ে রাগে ফুঁসতে লাগলেন। অদ্রি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে বিছানায় একখানা শাড়ি রাখা। অদ্রি বুঝলো এটা মিসেস আহনাবের কাজ। তত্তর করে রাগটা মাথায় উঠল। শাড়িটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। এর মধ্যে আশা হন্তদন্ত হয়ে রুমে আসলো। অদ্রি আশাকে দেখে বলল, কি হয়েছে, এখন হাঁপাচ্ছিস কেন? আশা বলল, আপু ভাইয়া এসেছে, বড় বাবার সাথে আবার ঝগড়া বেঁধেছে। অদ্রি অবাক হয়ে বলল, কেন? আশা বলল, ভাইয়া বলেছে তোমার ইচ্ছের বিরুদ্ধে কোনো বিয়ে হবে না। মুহূর্তেই অদ্রির চোখে মুখে খুশির ঝিলিক দিয়ে উঠল। অদ্রি জানতো ভাইয়া কোনোদিনও এই বিয়ে হতে দেবে না। আশা এখনো দাঁড়িয়ে আছে। অদ্রি বুঝতে পেরে বলল, তুই যা, আমি আসছি। আশা তো এই কথাটা শোনার অপেক্ষাই ছিল। আজ্ঞা পেয়ে তৎক্ষণাৎ রুম ত্যাগ করলো। অদ্রি খুশি মনে তৈরি হয়ে নিল। এ বাড়িতে 3 জন মানুষ আছে যাদের অদ্রি মায়ের পরে সবচেয়ে বেশি ভালোবাসে। মা মারা যাওয়ার পর এরা 3 জনই অদ্রিকে ভালোবেসেছে। এদের জন্যই অদ্রি বেঁচে আছে। একজন ভাইয়া, দিদুন, আরেকজন আপু। আপুর কথা মনে পড়তে অদ্রির মন খারাপ হলো। আসার পর এখনও আপুর সাথে দেখা হয়নি। আপুর সাথে দেখা করতে যেতে হবে। অদ্রি সৌভিকের রুমের সামনে দাঁড়িয়ে দরজায় নক করতেই ভেতর থেকে ভেসে আসলো, ভেতরে আয়, দরজা খোলা। অদ্রি ভেতরে গিয়ে দেখে সৌভিক সোফায় বসে আছে। সৌভিককে দেখেই বুঝলো সে এখনও রেগে আছে। অদ্রি এগিয়ে গিয়ে সোফায় বসলো। সৌভিক জিজ্ঞেস করলো, দেশে কেন ফিরছিস? অদ্রি উত্তর দিল, দিদুনের অসুস্থতার খবর শুনে। সৌভিক রাগ দেখিয়ে বলল, তো এবার বিয়েটা করে নে। অদ্রি অসহায় চোখে সৌভিকের দিকে তাকালো। তারপর বলল, আমি বিয়ে করব না ভাইয়া। সৌভিক বলল, গুড, এদের কথা শুনবি না, এরা সবাই স্বার্থপর, সবার জীবন শেষ করে দিবে। অদ্রি কিছু বলল না। সৌভিক বলল, দিদুন এখন সুস্থ আছে, এখান থেকে চলে যা যত দ্রুত পারিস। অদ্রি চুপচাপ ভাইয়ের কথা শুনল। সৌভিক বোনের নত মুখের দিকে তাকালো। তারপর জিজ্ঞেস করলো, ওখানে ভালো আছিস? অদ্রি তাকালো ভাইয়ের দিকে, মলিন হেসে মাথা নাড়ালো। সৌভিক বোনের মাথায় হাত রাখলো। ও জানে অদ্রি ভালো নেই, তবে এখানে থাকার চেয়ে বিদেশেই থাকুক, এটাই ভালো হবে ওর জন্য। অদ্রি সৌভিকের রুম থেকে বের হয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। মনে মনে হিসেব কষলো, খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাবে, আর আসবে না এই দেশে। পথমধ্যে একজন মেয়ের এসে বলল, ম্যাম, আপনার দিদুন আপনাকে ওনার রুমে ডেকেছে। অদ্রি দাঁড়ালো, বলল, চলো। অদ্রি ভাবলো, বিয়ে আমি করছি না, আর এই 2-1 দিনের মধ্যে চলে যাব। কথাটা দিদুনকে জানিয়ে দেব। দিদুনকে বলে দেব আর ফিরছি না আমি এখানে। রিভান তুই? ড্রয়িং রুমের সোফায় রিভানকে বসে থাকতে দেখে কিছুটা অবাকের সুরে সৌভিক কথাটা বলে উঠল। রিভানও সৌভিককে দেখে রীতিমতো অবাক। আপনা আপনি মুখ থেকে বেরিয়ে আসলো, সৌভিক।
পুরো ব্যাপারটা বুঝতে দুজনের কারোরই বেশি সময় লাগলো না। অপর পাশে বসে থাকা সুলতান চৌধুরী আর সাবিনা চৌধুরীও বুঝলো। তারাও তো জানতো না। শফিক এগিয়ে গিয়ে রিভানের দিকে রিভানের বাবা মার সাথে হাসি মুখে কুশলাদি বিনিময় করে। কিছু সময় পর রিভানকে নিয়ে বাড়ির বাইরে চলে আসে। সিদ্দিকী আহনা তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল ছেলের দিকে। শফিক বুঝলো, তবে গায়ে মাখল না। আহনা পরিবারের সব সদস্যই উপস্থিত ছিল, কেবল অদ্রি ছাড়া। তারাও চুপচাপ সবটা দেখল। সবাই ভয়ে আছে শফিককে নিয়ে। এবার কি করবে কে জানে। যদি বিয়েটা বন্ধ করে দেয়, সবার মাঝেই একটা ভয় আর দুশ্চিন্তা কাজ করছে। শফিক রিভানকে নিয়ে বাড়ির পেছনের বাগানে চলে আসে। পুরো বাগান বাহারি রকমের ফুলে ভরা। রিভান সৌভিকের পিছু পিছু হাঁটছে আর হাত দিয়ে ফুলগুলো ছুঁয়ে দিচ্ছে। সৌভিক ঘুরে দাঁড়ালো, রিভানকে প্রশ্ন করলো, আমাদের মতো তুইও কি জানতি না, তাই না? রিভান মাথা নাড়িয়ে বলল, বলেছে পাত্রী দেখতে আসতে, কিন্তু সেটা যে তোর বাসায় তোর বোনকে। ওয়েট, তোর বোনের না বিয়ে হয়ে গেছে? সৌভিক বলল। আমার কাজিন। রিভান মাথা নাড়িয়ে বলল। ও আচ্ছা। সৌভিক আবারও প্রশ্ন করলো, তুই বিয়েতে রাজি? রিভান কিছু বলতে গিয়েও থেমে গেল। চোখ ছোট ছোট করে পাল্টা প্রশ্ন করলো, এইভাবে কেন জানতে চাইছিস? দুলাভাই হিসেবে আমাকে পছন্দ হয়নি? সৌভিক বলল। হাজলামি করবি না, ব্যাপারটা সিরিয়াস। রিভান বলল। বিয়ে আমার আর সিরিয়াস হয়ে বসে আছিস তুই কেন? সৌভিক রাগ নিয়ে বলল, কারণ বেটা আমার বোনের, আর আমার বোন বিয়েতে রাজি না। রিভান অবাক হয়ে বলল, তোর বোন বিয়েতে রাজি না? ব্যাপার না, এখন আমাকে দেখে নাই তাই। আমায় দেখলে দেখবি রাজি হয়ে যাবে। এমন হ্যান্ডসাম ফেস, হাই স্ট্যান্ডার্ড ভিজুয়াল, কোনোভাবেই রিজেক্ট করতে পারবে না। সৌভিক বাঁকা হেসে পাশের বেঞ্চে বসে বলল, তুই বোধহয় ভুলে যাচ্ছিস এটা আমার বোন। রিভান মুখ বাঁকালো। সৌভিক বলল, আসল কথা আসি, আদ্রি আসলে বিয়েতে রাজি না। আর আমিও আমার বাবা চাচার আসল উদ্দেশ্যটা বুঝতে পারছি না। তাই তুই কিছু জানিস, মানে বিজনেসের ব্যাপারে? রিভান মাথা নাড়িয়ে বলল, না, বিজনেস নিয়ে তো আমি কখনোই আগ্রহী ছিলাম না। এই ব্যাপারে আমায় কিছু কেউ বলেও নাই। আর এটা কেবলই বাবার সিদ্ধান্ত। ভাইয়ার সাথে কথা হয়েছে, ভাইয়াও জানে না এই ব্যাপারে। সৌভিক মাথা নাড়িয়ে বলতে লাগলো, দেখ, আমার বোন রাজি থাকলে আমার কোনো আপত্তি করতাম না। সৌভিককে থামিয়ে দিয়ে রিভান বলল, তোর বোনকে আমি এখনো দেখিনি, আর আমি এখানে বিয়ে করার উদ্দেশ্যে আসিও নি। শুধু মা অনুরোধ করেছে, এইটুকুই। সৌভিক মাথা নাড়িয়ে বলল, তবে ঠিক আছে, আমি আদ্রিকে জানিয়ে দিব। তুই আঙ্কেল আন্টিকে মানিয়ে নিবি, এখানে সবটা আমি সামলে নেব। সৌভিক এতক্ষণ কথাগুলো বলে থামলো, কিন্তু রিভান আদৌ কোনো কথা শুনেছে কিনা সন্দেহ। রিভানের দৃষ্টি তো পড়ে আছে বাড়ির দোতলার বারান্দায়। ভেতর থেকে সাদা পর্দাগুলো উঠতেছে। তার মাঝে গোলাপি রঙের গাউনে এক সুন্দরী রমণী যাচ্ছে। মৃদু বাতাসে দীঘল কালো চুলগুলো একটু আধটু উড়ে চলেছে। মুখের সামনে আসা অবাধ্য চুলগুলোকে হাত দিয়ে কানে গুঁজে দিচ্ছে। গোলাপি ঠোঁট দুটো বন্ধ, মুখে কোনো প্রসাধনীর ছাপ নেই। টানা টানা চোখ দুটোতে কি অশ্রু খেলা করছে কিনা দূর থেকে ঠিক বোঝা গেল না। রিভান যেন কোনো ঘোরের মাঝে চলে গেল। সৌভিক কয়েকবার রিভানকে ডেকেও কোনো সাড়া পেল না। রিভানের দৃষ্টি অনুসরণ করে সেও বাড়ির দিকে তাকালো, কিন্তু কিছুই চোখে পড়ল না। ততক্ষণে সেই রমণী বারান্দা পেরিয়ে চলে গেছে। এবার সৌভিক রিভানকে হালকা ঝাঁকি দিল। রিভান এতক্ষণে হুঁশে ফিরল। রিভান বলল, হ্যাঁ বল। সৌভিক বলল, ওইদিকে কেন তাকিয়ে আছিস? সৌভিকের দিকে তাকিয়ে আবারও বারান্দায় তাকালো। রিভানের মনে হলো গত রাতে যাকে দেখেছিল তাকে একটু আগে বারান্দায় দেখেছে। দিনে দুপুরে তো ও নিশ্চয়ই ভুল দেখেনি, কিন্তু সত্যিটা জানার জন্য বাড়ির ভেতরে যেতে হবে। রিভান বলল, চল এবার ভেতরে যাই। সবাই একসাথে খেতে বসেছে। রিভান না চাইতেও বারবার সামনের দিকে চোখ চলে যাচ্ছে তার। রিভানের ঠিক সামনে অদ্রি বসে আছে। গতরাতে তবে রাস্তায় অদ্রি ছিল। রিভানের বেশ অবাক লাগলো ব্যাপারটাই। অদ্রির পাশে রিভানের মা বসে আছে। রিভান আরেকবার তাকাতেই মায়ের নজর পড়ল। রিভান তাড়াতাড়ি অন্যদিকে তাকালো। অদ্রি সেসবের দিকে কোনো নজর নেই। অদ্রি একদৃষ্টিতে সামনে রাখা ফিশ ফ্রাইয়ের দিকে তাকিয়ে আছে। অদ্রি মাছ খেতে পারে না, এমনকি মাছের গন্ধ সহ্য করতে পারে না, কেবল চিংড়ি মাছ ছাড়া। ছোটবেলায় মা চিংড়ি মাছ দিয়ে ভাত মাখিয়ে খাইয়ে দিত, সেই কতগুলো বছর আগে। তখন অদ্রি জীবিত ছিল। মায়ের সাথেও তো সেও মরে গেছে সেই কবেই, অথচ তার কোনো দাফন হলো না। কেউ নিল না তার খোঁজ। অদ্রিকে অন্যমনস্ক দেখে সাবিনা চৌধুরী বলল, অদ্রি, ঠিক আছো তুমি? অদ্রি মাথা নাড়ালো। সাবিনা চৌধুরী একটা ফিশ ফ্রাইয়ের প্লেটটা নিয়ে অদ্রিকে দিতে গিয়েও জিজ্ঞেস করলো, মাছ খাও? অদ্রি তাকালো ওনার দিকে। ভদ্রমহিলা চোখে মুখে হাসি খুশি উচ্ছ্বাস নিয়ে তাকিয়ে আছে। অদ্রি মাথা নাড়ালো। সাবিনা চৌধুরী প্লেটটা রেখে দিল। চিকেনের প্লেট নিয়ে জিজ্ঞেস করলো,
চিকেন? অদ্রি হ্যাঁ সূচক মাথা নাড়ালো। রিভান চুপচাপ খাচ্ছে আর মায়ের সাথে অদ্রি টুকটাক কথা শুনছে। মায়ের কথা ভীষণ মনে পড়ছে অদ্রির। মায়ের ছবিটা বুকে জড়িয়ে ফ্লোরে বসে রইল। বিকেল গড়িয়ে সন্ধে হতে চলল, তবুও অদ্রির উঠতে ইচ্ছে করছে না। সেভাবেই বসে রইল। একটু পর উঠলো, অন্ধকার বারান্দায় গিয়ে বসলো। রিভানকে বেশ খুশি খুশি লাগছে। একা একা মিটিমিটি হাসছে। ওর বাবা মা দুজনেই অবাক হয়ে তাকিয়ে আছে। রিভানের বাবা বলল, মনে মনে কি ভাবছো আর হাসছো? রিভান তৎক্ষণাৎ হাসি থামিয়ে সিরিয়াস ফেস নিয়ে বলল, কিছু না। সুলতান চৌধুরী আর পাত্তা না দিয়ে বলল, এখন তোমার কি মতামত বলো? আদ্রিজার সাথে কি আলাদা করে দেখা সাক্ষাৎ করতে চাচ্ছ? দেখো, বয়স কম হয়নি। কেরিয়ার আর মিডিয়ার চিন্তা করে শেষে দেখবা আর কোনো মাইয়াই খুঁজে পাবে না। রিভান হেসে উঠল। পরক্ষণে সিরিয়াস ফেস নিয়ে বলল, বাবা, তুমি আমায় বলছো বিয়ের জন্য মেয়ে খুঁজে পাবো না? সুলতান চৌধুরী বলল, তোমার এসব ফ্যান ফলোয়ারের কথা আমায় শোনাতে আসবে না। এই বয়সে এমন শত শত মেয়ে পাগল থাকবেই, তাই বলে তাদেরকে তো আর চৌধুরী পরিবারের বউ করে আনবো না, তাই না? রিভান ভাব নিয়ে বলল, মোস্তফা আহনাফের মেয়েকেই কেন আনবে? সুলতান চৌধুরী বলল, কারণ সে যোগ্য, আর সেটা তুমিও জানো। রিভান মাথা নাড়িয়ে বলল, কেবল এইটাই নাকি তোমাদের আরও কোনো উদ্দেশ্য আছে? সুলতান চৌধুরী বলল, রিভান, বাচ্চাদের মতন কথা বলো না। তোমার বিয়ে নিয়ে আমার কি উদ্দেশ্য থাকবে? বিজনেস বিজনেসের জায়গায়, সম্পর্ক সম্পর্কের জায়গায়। অহেতুক সন্দেহ করো না। তোমার মতামত দাও। রিভান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোমরা যা ভালো বুঝো। বলে রিভান চলে আসলো। রিভানের বাবা মা সেটাকে হ্যাঁসূচকই ধরে নিল। রুমে এসে বিছানায় ধপ করে শুয়ে পড়ল। চোখ বন্ধ করতে অদ্রির মুখখানা ভেসে উঠল সামনে। রিভান সাথে সাথে চোখ মেলে তাকালো। বেশ অনেকক্ষণ সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। তারপর বিড়বিড় করে বলল, সৌভিক, তোর বোনকে রাজি করা যেভাবেই হোক, তোকে আমার শালাবাবু হতেই হবে। তারপর মাথা নিচে বালিশটা টেনে মুখের ওপর দিয়ে শুয়ে রইল। সকালে অদ্রি দিদুনের কোলে মাথা রেখে শুয়ে আছে। দিদুন আস্তে আস্তে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। দিদুন অসুস্থ, তাই দিদুনের কথা রাখতেই অদ্রি কেবল চুপচাপ সবটা মেনে নিয়েছে। বিয়ের ব্যাপারে ভেবে দেখবে বলেছে। দাদুভাই মারা যাওয়ার পর দিদুনই ব্যবসা সামলিয়েছে। তখন তার দুই ছেলে ছোট ছিল। ছেলেদের বড় করা স্বামীর ব্যবসা সামলিয়ে খুব তাড়াতাড়ি উনি অসুখের কোলে ঢলে পড়ে। দিনে দিনে তা বেড়েই চলেছে। অদ্রি যখন বিদেশ গিয়েছিল উনি আটকাতে পারেনি। ভেবেছে পড়াশোনা শেষ করে ফিরে আসবে, কিন্তু এখন আর সেই লক্ষণ দেখা যাচ্ছে না। মা মরা মেয়েটা আজীবন ধরে পড়ে থাকবে সেটাও উনি মানতে পারছে না। তাই উনি অদ্রিকে বিয়েটা করতে অত্যন্তভাবে দেখতে বলেছেন। উনি জানে অদ্রি কখনো ওনার কথা অমান্য করবে না। মেয়েটাকে এখানে রেখে দেওয়ার এই একটাই উপায়, না হয় সারা জীবন ভবঘুরে হয়ে বিদেশেই পড়ে থাকবে। সৌভিকের মা শাশুড়ির রুমে গিয়ে এসে দেখে সেখানে অদ্রি আছে। উনি এগিয়ে এসে অদ্রির মাথায় হাত বুলিয়ে বলল, আমি খুব খুশি হয়েছি অদ্রি যে তুমি বিয়েতে রাজি হয়েছ। অদ্রি দুটো উঠে বসে বলল, আমি এখনো রাজি হইনি বড় মা। আমি আগে ওই ছেলের সাথে কথা বলবো, দেখা করব, তারপর আমার যা ভালো মনে হবে। অদ্রির দিদুন হেসে বলল, হ্যাঁ তাই তো, আগে তো দুজন দুজনকে চিনবে জানবে, তারপর না হয় বিয়ে শাদী। সৌভিকের মা সেই সাথে তাল মিলিয়ে বলল, হ্যাঁ সেটাই, এখন কি আর না দেখে শুনেই বিয়ে করার দিন আছে? অদ্রি বলে উঠল, তাহলে আপুকে কেন দিল? মুহূর্তে সৌভিকের মায়ের হাসিটা সরে গেল। মেয়েটার জন্য বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। মিনমিনিয়ে বলল, দেখেই সবকিছু হয়েছিল। অদ্রি বিছানা থেকে নামতে নামতে বলল, হ্যাঁ তোমরা দেখেছো, আপু না। আপুর মতামতের গুরুত্ব দিলে আপু আজকে এভাবে সবাইকে ছেড়ে দূরে পড়ে থাকতো না। অদ্রি চলে আসলো। সৌভিকের মা চুপ করে খাটের কিনারে বসলো। মেয়েটার জন্য মন পুড়ছে। অদ্রির দিদুন বলল, বড় বউ, মেয়েটার সাথে কথা বলো, ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসো। অদ্রি বাসা থেকে বের হতে নিলেই আশার সাথে দেখা হয়। আশা জিজ্ঞেস করে, কোথায় যাবো? অদ্রি সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে, কাজ আছে। মিসেস আহনাফ এগিয়ে এসে বলল, বিকালে রিভানের সাথে দেখা করতে যাবে না? অদ্রি মিসেস আহনাফের কিছু বলল না। ঘুরে দাঁড়িয়ে আশাকে বলল, আমার অ্যাড্রেস পাঠিয়ে দিস। তারপর বাসা থেকে বেরিয়ে গেল। মোস্তফা আহনাফের সোফায় বসে পেপার পড়ছিল। অদ্রির কথা পুরোটাই শুনেছিলেন। মনে মনে খুশি হলেন, যাক, দিদুনের কথা শুনেছে তবে তার মেয়ে।
ধূমকেতু ব্যান্ডের নতুন মিউজিক ভিডিও শুটিং চলছে। বেশ অনেকগুলো শ্যুট শেষ করে সবাই ড্রেসিং রুমে ফিরে আসলো। একটু জিরিয়ে সৌভিক বেরিয়ে গেল। রিভান ফোন বের করে কিছু একটা দেখলো। তারপর আনমনে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। হিসাম খেয়াল করতেই কাছে এসে দাঁড়িয়ে বলল, একা একা হাসছিস কেন? প্রেমে পড়েছিস নাকি? রিভান মাথা নাড়িয়ে বলল, না, বিয়ে করছি। হিসাম কয়েক মুহূর্ত তাকিয়ে রইল রিভানের দিকে। রিভান হাসি মুখে মাথা নাড়িয়ে বোঝালো ও মিথ্যে বলছে না। হিসাম চেঁচিয়ে উঠে বলল, কি, কেমনে, কখন? ভাবি কে আমাদের? কবে ঠিক হলো? প্রেম করেছিস? বলিসনি তো। রিভান ওকে থামিয়ে দিয়ে বলল, রিল্যাক্স ব্রো, এত প্রশ্ন করলে কোনটার উত্তর দিব? হিসাম থামলো, স্বাভাবিক হয়ে বলল, আচ্ছা, কিন্তু এবার বল সবটা। রিভান ধীরে ধীরে সবটা বলল হিসামকে। হিসাম ভাবুক হয়ে বলল, সৌভিক বলেছে ওর বোন রাজি না, তবে দেখা করেছে কেন? রিভান বলল, সৌভিক বলেছে, কিন্তু ওর বোন বা পরিবার কেউ বলেনি। আগে দেখা করি, তারপর না হয় ভেবে দেখব। হিসাম বলল, বিয়ের ব্যাপার তো সবসময় নাই বলতি, কি এমন হলো? প্রেমে পড়েছিস? রিভান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এখন না, তবে ভালো লেগেছে। হিসাম হাসতে হাসতে বলল, হ্যাঁ বুঝেছি, সৌভিককে সত্যি সত্যি এবার শালা বানিয়ে ফেলবে। দেখিস তো তোর কোনো শালি আছে কিনা, তবে আমিও চেষ্টা করে দেখব। রিভান বলল, দোয়া কর এই কথা যেন সৌভিকের কানে না যায়। বলে দুজনে হাসতে লাগলো। অদ্রি ড্রাইভ করছে, তার মাঝে ফোন বেজে উঠল। কলারের নামটা নুহাস ঝলমল করছে। অদ্রির ঠোঁটে হাসি ফুটল। কলটা রিসিভ করতেই অপর পাশ থেকে নুহাস বলল, আদ্রি, আর কতক্ষণ? আমার ফ্লাইট মিস হয়ে যাবে এবার। অদ্রি অবাক হয়ে বলল, ফ্লাইট? নুহাস উত্তর দিল, হ্যাঁ, আমি জাপান যাব। অদ্রি একটু মন খারাপ করে বলল, ও আসছি, আমি চলে এসেছি প্রায়। নুহাস ফোন রাখলো। অদ্রি 5 মিনিট পর একটা ক্যাফের সামনে দাঁড়ালো। ভিতরে যেতেই নুহাস হাত উঠিয়ে হাই বলল। অদ্রি সেদিকে এগিয়ে গিয়ে বলল, তুমি জাপান যাচ্ছ, আমায় আগে বললেই তো হতো। আজকে দেখা না করলেও হতো। নুহাস শেষে বলল, যাচ্ছি বলেই তো দেখা করতে আসলাম। 4 দিন তো এমনিতেই দেখা হবে না। অদ্রি বলল, তোমার মতো বন্ধু পাওয়া সত্যি আমার সৌভাগ্য। আমার জন্য তুমি কানাডা চলে যেতে, এখন আবার ফ্লাইট মিস দিয়ে দেখা করতে এসেছি। এরপর আর এত কষ্ট করতে হবে না। নুহাস মৃদু হাসলো, বলল, আবার যখন কানাডা ফিরে যাবে তখন তো আবারও যাব দেখা করতে। অদ্রি আস্তে আস্তে বলল, তোমায় একটা কথা বলা হয়নি। নুহাস বলল, কি কথা? এখন বলবে? অদ্রি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তারপর কিছু বলবে তার আগে নুহাসের ফোন বেজে উঠল। নুহাস ফোন রিসিভ করে কথা বলে অদ্রির দিকে তাকালো। অদ্রি বুঝলো নুহাসের এখন যেতে হবে, তাই অদ্রি হাসি মুখে উঠে পড়ল। ক্যাফের বাইরে এসে নুহাসকে বিদায় জানিয়ে চলে গেল। অদ্রিও গিয়ে গাড়িতে উঠে বসলো। ভেবেছিল বিয়ের ব্যাপারটা নুহাসের সাথে শেয়ার করবে, হলো না সেটা। থাক, ফিরে আসলে বলা যাবে। রেস্টুরেন্টে প্রবেশ করে অদ্রি আর চারপাশে একবার তাকালো। বুঝলো পুরো রেস্টুরেন্ট বুক করা। একটু দূরের টেবিলে কাউকে দেখা যাচ্ছে। অদ্রি সেদিকে এগিয়ে গেল। সামনে গিয়ে বলল, জোভান। রিভান সবে জুসের স্ট্র মুখের কাছে এগিয়ে নিয়েছিল। শ্রুতি মধুর কণ্ঠটা কানে যেতেই হাতটা থেমে গেল। জুসের গ্লাস রেখে রিভান মাথা নাড়িয়ে বলল, বসুন। আমি খুব লেট করে এসেছি, আপনি কখন এসেছেন? রিভান বলল, না, আপনি লেট করেননি, আমি একটু তাড়াতাড়ি চলে আসলাম। মনে মনে বলল, একটু পুরো 1 ঘন্টা আগে থেকে বসে আছি মিস, আর আপনি এখন এসেছেন। যেভাবে জ্বালাচ্ছেন হিসেব করে রাখবো, সব আপনাকে কড়াই ঘন্টায় ফিরিয়ে দেব। আকাশে সাই সাই করে কালো রঙের মেঘ জড়ো হচ্ছে। প্রকৃতি স্তব্ধ হয়ে আছে। যে কোনো সময়ই প্রকৃতির তাণ্ডব শুরু হতে পারে। আকাশ ভেঙে বর্ষণের ধারা নেমে আসতে পারে। স্বচ্ছ গ্লাসের বাহিরে চোখ রেখে অদ্রি আপন মনে সেই দৃশ্যই দেখছে। খুশিতে মনে পুলক দিয়ে উঠছে। প্রকৃতির এমন হঠাৎ রূপ বদলে রিভান শঙ্কা নিয়ে বাইরে তাকিয়ে আছে। বাইরে তাকিয়ে আছে। স্টুডিওতে ফিরতে হবে, দেরি হয়ে যাচ্ছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়েছে। বাইরের পরিস্থিতি দেখে দম ছেড়ে অদ্রিকে উদ্দেশ্য করে বলল, বৃষ্টি তো শুরু হয়ে গেছে, আমরা বরং কিছুক্ষণ অপেক্ষা করি। অদ্রি ঘাড় ঘুরিয়ে তাৎক্ষণিক বলে উঠল, না। রিভান কিছুটা অবাক হয়ে তাকালো। রিভানকে আরও অবাক করে দিয়ে অদ্রি হাসি মুখে বেরিয়ে গেল।
বৃষ্টির মাঝে দুহাত বাড়িয়ে ভিজতে লাগলো। বৃষ্টির ফোঁটায় বারবার কেঁপে উঠছে, তারপর খুশিতে আবার খিলখিলিয়ে হেসে উঠছে। রিভান আপনা আপনি বসা থেকে উঠে দাঁড়ালো। হাঁটতে হাঁটতে দরজার কাছে এসে হেলান দিয়ে দাঁড়ালো। অজান্তে ঠোঁটের এক চিলটে হাসি ফুটে উঠল। প্রতিবার যখনই অদ্রি খুশিতে হেসে উঠছে, রিভানের মুখের হাসিটা তত বিস্তৃত হচ্ছে। বৃষ্টির দাপট ধীরে ধীরে বাড়িয়েই চলেছে। অদ্রি খানিকটা ভিজে গেছে। এবার রিভান বেরিয়ে আসলো। অদ্রির কাছে গিয়ে অদ্রিকে ডাকলো। অদ্রি ফিরতেই বলল, এবার চলো, অনেকটা ভিজে গেছো, ঠান্ডা লেগে যাবে। অদ্রি হাসি মুখে বলল, আপনি চলে যেতে পারেন, আমি আরো পরে যাব। রিভান হাত দিয়ে চোখে মুখে লাগা বৃষ্টির ঝাপটা আড়াল করে বলল, অনেকক্ষণ ভিজেছো, এবার চলো, না হয় জ্বর আসবে। অদ্রির সামনে তাকিয়ে বলল, কিছু হবে না আমার, আপনি চলে যান। আপনি কেন ভিজছেন? বৃষ্টির দাপটে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, ভিজে যাচ্ছে। রিভান আর কথা না বাড়িয়ে অদ্রির হাত ধরে টেনে নিয়ে আসলো। অদ্রি অবাক হয়ে তাকিয়ে আছে। গাড়ির কাছে এসে রিভান অদ্রিকে গাড়িতে উঠতে বলল। অদ্রি বলল, আমি গাড়ি। রিভান থামিয়ে দিয়ে ইশারায় তাড়াতাড়ি উঠতে বলল। অগত্যা বাধ্য হয়ে অদ্রি গাড়িতে উঠে বসলো। রিভান গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিতেই অদ্রি বলে উঠল, আমার গাড়ি ছিল তো। রিভান বলল, আমার গাড়িতে গেলে কি আপনার খুব অসুবিধা হবে? অদ্রি ঘাড় ঘুরিয়ে বলল, আমি কি সেটা বলেছি? রিভান হেসে বলল, তুমি ড্রাইভারকে কল করবে, তারপর ড্রাইভার আসবে। নিজের দিকে একটু তাকাও, যেটুকু ভিজেছো এতেই জ্বর আসতে পারে। অদ্রি বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। মানে যেভাবে কথা বলছে, বয়ফ্রেন্ড নাকি হাজবেন্ড? অদ্রি বলল, জভান, আমাদের বিয়েটা হয়নি এখনো, আর হলেও সেটা কন্ট্রাক্ট ম্যারেজ হবে। একটু আগে কিন্তু আমাদের মাঝে এমন কথাই হয়েছিল, তো আমায় নিয়ে আপনাকে এত ভাবতে হবে না। রিভান হেসে বলল, তো তোমার কন্ট্রাক্টে এই শর্ত থাকবে বুঝি? আর কি কি থাকবে শুনি? অদ্রি বলল, বলবো, তবে তার আগে আপনার মতামত জানান, আপনি রাজি কিনা। রিভান বলল, আচ্ছা, আমি যদি রাজি না হই তবে তুমি কি বিয়েটা করবে না? অদ্রি বলল। রিভান বলল, যদি না হই? অদ্রি বলল, তবে বিয়ে হবে না। রিভান একটু চুপ থেকে কিছু ভাবলো, তারপর বলল, আমি তো জানি তুমি একেবারেই বিয়ে করতে চাওনি। এখন এই কন্ট্রাক্ট ম্যারেজ এর কারণটা কি? তোমার ভাইয়া জানে? অদ্রি বলল, না ভাইয়া কিছু জানে না, আর আপনিও বলবেন না কিছু। রিভান বলল, 1 বছর পর কি করবে? অদ্রি বলল, কানাডা ফিরে যাব। রিভান আর কিছু বলল না। অদ্রি চুপচাপ বাইরে তাকিয়ে রইল। রিভান তাকালো অদ্রির দিকে। রিভানের কাছে ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছে। কী সব কন্ট্রাক্ট ম্যারেজের কথা বলছে ভেবে রিভান বাঁকা হাসলো। অদ্রি পিটপিট করে চোখ খুলল। ঘুম ভেঙেছে। শুয়ে থেকে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। মাথাটা প্রচণ্ড ধরে আছে। জ্বর নেই এখন আর। মাঝখানে মনে হয় একদিন চলে গেছে জ্বরের ঘরে। সূর্যের আলো এসে রুম ভরে গেছে। বাইরে তাকিয়ে অদ্রি বেলা আন্দাজ করার চেষ্টা করলো। সেই সাথে রুমে আরও মানুষের অবস্থান টের পেল। মিসেস আহনাফের কণ্ঠস্বর ভেসে আসলো, ঘুম ভেঙেছে আদ্রি? বোতা মাথায় রাগটা তিত্তির করে উঠল, কিন্তু আরও একটা কণ্ঠস্বর শুনতে পেয়ে নিমেষেই রাগ বিস্ময়ে রূপ নিল। সাবিনা চৌধুরী অদ্রির কাছে এগিয়ে গিয়ে বেড়ে বসলো। অদ্রি উঠে বসলো, অবাক হয়েই তাকিয়ে আছে। মিসেস সাবিনা চৌধুরী অদ্রির কপালে হাত রেখে বলল, জ্বর কমেছে? এখন কেমন লাগছে? অদ্রি কোনো মতে মাথা নাড়িয়ে ভালো বোঝালো। মিসেস চৌধুরী হেসে বলল, বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগে বুঝি, কিন্তু জ্বর বাঁধিয়ে তো বিপত্তি। কেউ তো টেনশনে পাগল হয়ে যাচ্ছিল। অদ্রি মিসেস চৌধুরীর কথা বুঝলো না, তাই ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। মিসেস চৌধুরী বুঝতে পেরে মুখের হাসি আরও বিস্তৃত করে বলল, ফ্রেশ হয়ে নাও, খাবার খেয়ে মেডিসিন নেবে, কোনো অনিয়ম করবে না। আমার কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি দ্রুত, তখন আর কোনো অনিয়ম মানব না। অদ্রি চুপ করে সব কথাগুলো শুনল। নীরব সম্মতিতে মেনে নিল যেন। সামনে বসা মহিলাকে কেন যেন খুব ভালো লাগছে। ওনার হাসিটা খুব সুন্দর। এই যে কথায় কথায় হেসে উঠছে অদ্রির কাছে, সেটা ভীষণ ভালো লাগছে। কত সুন্দর মায়া মিশিয়ে কথা বলছে। অধিকারের আভা ফুটে উঠছে কথায়। কেন যেন অদ্রির ভীষণ ভালো লাগছে। মিসেস চৌধুরী মিসেস আহনাফের দিকে ফিরে বলল, আমরা এবার যাই, চলুন। মিসেস আহনাফ উঠল। মিসেস চৌধুরী সোফার দিকে তাকিয়ে কিছু ইশারা করে মিসেস আহনাফের সাথে চলে গেল।
অদ্রি আরেক দফায় অবাক হলো। এই রুমে আরও একজন মানুষের অস্তিত্ব, সেটা এতক্ষণে ওর নজরে আসলো। অদ্রি অবাক হয়ে বলল, আপনি? রিভান সোফা থেকে অদ্রির দিকে এগোতে এগোতে বলল। আপনাকে দেখতে আসলাম। অদ্রি কঠিন মুখে নিয়ে তাকিয়ে রইল। রিভান বলল, এটা ভাবার কোনো প্রয়োজন নেই যে আমি আপনার অসুস্থতার কথা শুনে ছুটে চলে এসেছি। আপনার হবু শাশুড়ির পীড়াপিড়িতে এসেছি। ভাবলাম যাই, শর্ত সাপেক্ষে হতে যাওয়া বউটাকে দেখে আসি। কন্ট্রাক্ট ম্যারেজে এইটুকু পারবো তো, নাকি এটাও মানা? অদ্রি তাড়াতাড়ি বেড থেকে নেমে দৌড়ে রিভানের কাছে এসে ওর মুখ চেপে ধরল। ফিসফিসিয়ে দাঁতে দাঁত চেপে বলল, বলেছিলাম কথাটা শুধু আপনার আর আমার মাঝে থাকবে, অন্য কেউ জানবে না। বাড়ি বয়ে এসে ঢোল পিটিয়ে কেন বলছেন? আর আপনার আর আমার বিয়ে তো সত্যি এখনো হয়নি। আপনাকে মনে হয় আমি বলেছিলাম আমি দেখতে আসতে? এত ফটর ফটর কেন করছেন? এতগুলো কথা একসাথে বলে অদ্রি রিফানের দিকে খেয়াল করলো। রিফান অপলকভাবে তাকিয়ে আছে ওর দিকে। ও যেন কোনো ঘোরে আটকে গেছে। অদ্রির কথাগুলো শুনেছে কিনা সন্দেহ। একটা হাত আপনা আপনি অদ্রির কোমর জড়িয়ে ধরল। দুজনের মাঝে দূরত্বটা কয়েক ইঞ্চির। অদ্রি যখন বুঝতে পারলো ও রিভানের খুব কাছে চলে এসেছে, মুখ থেকে দ্রুত হাত সরিয়ে নিল। সরে আসার চেষ্টা করেও পারল না। কোমরে রাখা হাতের জোরটা আরও দৃঢ় হলো। কয়েক ইঞ্চির দূরত্বটাও ঘুচে গেল। অদ্রি শুকনো ঢোক গিলে বলল, জোহান ছাড়ুন। রিভান ছেড়ে দিল সাথে সাথেই, তবে দূরে সরল না। অদ্রি পেছতে গিয়ে খাটে বসে পড়ল। রিভান হাসল। অদ্রি কপালে ভাঁজ পড়ল। রিভান বলল, তোমাকে আমার ভালো লেগেছে অদ্রি। এটা ভালোবাসা অবধি গড়াতে দাও। কি দরকার এসব শর্তের? অদ্রি তাকিয়ে রইল। রিভান খুব নিকটে। ওর কান গরম হয়ে উঠেছে। কিছু বলতে নিল অদ্রি। সরি আমি কিছুই দেখিনি। আশা রুমে আসতে নিয়ে রিভান আর অদ্রিকে দেখে বলে উঠল। মুহূর্তেই রিভান দূরে সরে গেল। অদ্রি উঠে দাঁড়ালো। আশা চলে যেতে নিলেই অদ্রি ডাক দিয়ে জিজ্ঞেস করে, চলে যাচ্ছিস কেন? কেন এসেছিস সেটা তো বলে যা। আশা ইনিয়ে বিনিয়ে বলল, এসেছিলাম তুমি ফ্রেশ হয়েছো কি না দেখতে, আর ভাইয়াকে ব্রেকফাস্ট টেবিলে ডাকতে, সেটা বলতে। এসে তো তোমাদের ডিস্টার্ব করে দিলাম। তারপর রিভানের দিকে তাকিয়ে বলল, সরি ভাইয়া। রিভান হাসি হাসি মুখে বলল, কোনো ব্যাপার না শালিকা, পরের বার সুযোগ করে দিও, হিসাব চুকে যাবে। আশা বলল, নিশ্চয়ই। অদ্রি বড় বড় চোখ করে দুজনকে দেখে চলেছে। হচ্ছেটা কি আজকে? মাথা ঘুরাচ্ছে। রিভান অদ্রির দিকে একবার তাকিয়ে হেলতে তুলতে রুম থেকে চলে গেল। অদ্রি হা হয়ে সেদিকে তাকিয়ে রইল। রিভানের যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে ভাবল, ওর যা হাইট তাতে ও জিনের বুক পর্যন্ত হবে, তাহলে মুখ পর্যন্ত কিভাবে পৌঁছাবে? নিজের পায়ের দিকে তাকিয়ে বুঝতে পারল এই লোকের পায়ের ওপর দাঁড়িয়েছিল, অথচ সে কেমন নির্বিকার ছিল। ব্যথা পায়নি। যেই দানব মনে হয় ব্যথার অনুভূতিও নেই। অদ্রিকে ভাবনায় মগ্ন দেখে আশা পাশে এসে দাঁড়িয়ে বলল, আপু। ধ্যান ভেঙে আশাকে পাশে দাঁড়িয়ে তাকিয়ে দেখে অদ্রি দৃষ্টি সরিয়ে নিল। টপিক বদলানোর জন্য বলল, আমার মাথা ধরে আছে, কফি দিতে বলতো। আশা বলল, আগে তো ফ্রেশ হও। অদ্রি ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, হ্যাঁ তুই যা। আশা বোনের কীর্তি দেখে হেসে দিল। কফির জন্য কিচেনে গেল। অদ্রির হুট করেই ঘুম ভেঙে গেল। সারাদিন ঘুমিয়ে পার করার কারণে হয়তো এখন এত তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেল। বাতাসে জানালার পর্দাগুলো উঠছে, মনে হয় বৃষ্টি আসবে। অদ্রি উঠে এসে বারান্দায় রাখা চেয়ারে বসলো। ঠান্ডা বাতাস বারবার এসে ছুঁয়ে দিতে চাচ্ছে, তাতে একটু একটু শরীর কেঁপে উঠছে। এর মাঝে ঝরঝর করে বৃষ্টি নেমে আসলো। অদ্রি এক দৃষ্টিতে সেই বৃষ্টির ধারার দিকেই তাকিয়ে রইল। মেসেজের শব্দে অদ্রির ঘোর কাটল। এত রাতে কে মেসেজ দিল? ইনস্টাগ্রামে চেক করে দেখলো রিভান চৌধুরী নামের কোনো আইডি থেকে মেসেজ আসে। রাত জেগে তুমিও কি বৃষ্টি বিলাস করছো পর্বণী? রিভান জানালার গ্লাসের সামনে পকেটের 2 হাত গুজে দাঁড়িয়ে আছে। পুরো শহর ঘুমিয়ে আছে, শুধু তার চোখে ঘুম নেই। আশেপাশে কাগজ কলম ছড়িয়ে ছিটিয়ে আছে। আজ কোনো ছন্দ আর মিলছে না, সব তালগোল পাকিয়ে যাচ্ছে। ভাবনা জুড়ে এক অন্য কারো বসবাস, যার কথা ভাবলে মন মস্তিষ্ক এলোমেলো হয়ে যায়। ভীষণ গুছিয়ে রাখা কথাগুলো এলোমেলো হয়ে যায়। মানুষ পটে কেবল তার মুখশ্রী ভেসে ওঠে। থাই গ্লাসের ওপর বৃষ্টির পানির ফোঁটাগুলো এসে গড়িয়ে পড়ছে। রিভানের খুব মনে হচ্ছে ও একা না, সেই মানুষটাও এই বৃষ্টিকে উপভোগ করছে। সেও বৃষ্টির ঝমঝম শব্দ কান পেতে শুনছে। ফোনে মেসেজের শব্দে রিভান ঘুরে দাঁড়ালো। হেঁটে এসে বিছানা থেকে ফোনটা হাতে নিল। মেসেজ চেক করে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আচ্ছা,
এই যে দূর থেকেও এত গাঢ়ভাবে তাকে অনুভব করতে পারছে, একে কি বলে? কেবলই ভালোবাসা? আর কি কোনো শব্দ নেই তাকে ব্যক্ত করার? নাকি অন্য কোনো শব্দের সেই সামর্থ্য নেই? অদ্রি রিভানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখল। ধূমকেতু ব্যান্ডের সদস্য, সৌভিকও এই ব্যান্ডের মিউজিশিয়ান। অদ্রির কেবল নিজের ভাইয়ের 2-1টা গান শোনা হয়েছে, ধূমকেতুর কোনো গান শোনা হয়নি। ব্যান্ডের সদস্যদের তাই তেমন একটা চেনে না। অদ্রি কিছুক্ষণ দেখলো, তারপর ফোন রেখে দিতে গিয়েও কেন জানি আর রাখলো না। রিপ্লাই দিল, ছোট্ট করে জিজ্ঞেস করলো, আপনি? রিভান লিখল, আমি রাত বিরাতে সামনে আসা তোমার উপাধি দেয়া সে জিন ফেরেস্তা, তোমার শর্ত সাপেক্ষে হতে যাওয়া পর্বণী। অদ্রি মেসেজটা খুব অবাক হলো। এই কথাটা যেদিন রেস্টুরেন্টে দেখা হয়েছিল অদ্রি সেদিন বলেছিল। প্রথমবারের সেই মাঝরাতে দেখা হওয়ার ঘটনাটা অদ্রির মনেই ছিল না, কিন্তু রিভানকে দেখে মনে হয়েছিল কোথাও দেখেছে আগে। রেস্টুরেন্টে রিভান যখন প্রশ্ন করেছিল, তুমি মাঝরাতে শহরে নিশাচরের দায়িত্ব পালন করো, অদ্রি খুব অবাক হয়ে তাকিয়েছিল। কিন্তু যখন সেই রাতের কথা মনে পড়লো তখন বলে উঠল, আপনি সেই রাত বিরেতে সামনে আসা জিন না ফেরেস্তা? রিভান কিছুক্ষণ ভ্রুকুচকে তাকিয়েছিল, তারপর চোখ নামিয়ে মৃদু হাসলো। অদ্রি সেই ঘটনা মনে করে হেসে ওঠে, তারপর কিছু ভেবে আবার মেসেজ দেয়। তা এত রাতে আমায় কেন মেসেজ দিয়েছেন? রিভান আয়েশি ভঙ্গিতে বিছানায় বসে টাইপ করলো, হবু দূর বউয়ের দূর থেকে বৃষ্টি বিলাস করতে। অদ্রি ফোনের দিকে বিড়বিড় করে বলল, ঠং। তারপর টাইপ করলো, সব প্রেমময় কথা আপনার আসল বউয়ের জন্য রেখে দেবেন, আমায় এসব বলে কোনো লাভ হবে না। রিভান লিখলো, লাভ না হোক লস হোক, তোমার জন্য লস করতেও রাজি। অদ্রি কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে রইল। এত বাজে ফ্ল্যাটিং কে করে? অদ্রি লিখল, খুবই বাজে ট্রিক, আপনার লস নিশ্চিত। রিভান লিখল, তুমি আমার হলে আমি লাভ লস কিছুরই হিসাব করব না পর্বণী। অদ্রি বেশ বিরক্ত হলো। রিপ্লাই দেওয়ার এর কোনো ইচ্ছে নেই। ফোন রেখে দেওয়ার আগেই আবার রিভানের মেসেজ আসলো, তুমি এত রাতে জেগে আছো কেন? এখন বলো না আবারও বৃষ্টিতে ভেজার প্ল্যান করছো। অদ্রি বাইরে তাকিয়ে দেখলো বৃষ্টি কমে গেছে, অনেকটা সময় পার হয়ে গেছে, ভোর হয়ে আসছে, চারদিকে রক্তিম আভা ছড়িয়ে পড়েছে। অদ্রি টাইপ করলো, বৃষ্টিতে ভিজলে তো আর আপনার সাথে কথা বলতাম না, কেবল বৃষ্টি পড়া দেখছিলাম। এখন তাকিয়ে দেখুন বৃষ্টি কমে গেছে। রিভান বাইরে তাকালো, সত্যি সত্যি বৃষ্টি কমে গেছে। রিভান ফোনের দিকে তাকিয়ে আবারও টাইপ করলো, জ্বর এসেছে আর এখন কেমন লাগছে? অদ্রি উত্তর দিল, ভালো, জ্বর আসেনি আর। রিভান বলল, ভোর হয়ে যাচ্ছে, ঘুমিয়ে পড়ো এবার। অদ্রি লিখলো। অপর পাশ থেকে রিভান আবারও লিখলো, আমরা কি দেখা করতে পারি আরেকবার? অদ্রি উত্তর দিল, হ্যাঁ, আপনার উত্তরটা তো জানা হয়নি। রিভান লিখলো, আচ্ছা দেখা হলে জানাবো। অদ্রি লিখলো, আচ্ছা। রিভান ফোনটা নামিয়ে সাইডে রাখলো, মাথার পেছনে 2 হাত দিয়ে শুয়ে পড়লো, দৃষ্টি সিলিংয়ের দিকে নিবদ্ধ। অদ্রি বারান্দা থেকে উঠে সে বিছানায় শুয়ে ব্ল্যাঙ্কেটটা গায়ে টেনে তাকিয়ে রইল সিলিংয়ের দিকে। দুজনের ভাবনা জুড়ে অনেক কিছুর বিচরণ, কিছু ভালো কিছু মন্দ, কিছু ভালো লাগা কিছু শঙ্কা। ভাবনার মাঝে 2 চোখ বন্ধ করে নিল। নুহার সামনে বসা মেয়েটা নীরস মুখের দিকে তাকিয়ে আছে, থমথমে গলায় বলল, কন্ট্যাক্ট ম্যারেজ। অদ্রি মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ আমি জানি নুহাস, তুমি হয়তো রাগ করতে পারো, আগে বলিনি বলে আসলে বলতে চেয়েছিলাম কিন্তু হয়ে ওঠেনি। নুহাস বলল, বিয়েটা কেন করতে হবে? অদ্রি জুসের গ্লাসটা ছেড়ে চেয়ারে হেলান দিয়ে বাইরে তাকালো, কিছুটা সময় নিয়ে তারপর আস্তে আস্তে বলল, দিদুনের জন্য। আমি জানি আমি খুব ভুল করেছি, হয়তো আপুর মতোই ভুল করছি, কিন্তু আমি দিদুনকে না বলতে পারি না। আমার জীবন এমনিতেই এলোমেলো, আমি হয়তো সবটা আরও এলোমেলো করছি, কিন্তু আমি সত্যি ক্লান্ত, তাই ভাবলাম দিদুনের কথাও রাখা হলো। আর জভান যেহেতু রাজি হয়েছে তাতে আর সমস্যা হওয়ার কথা না। নুহাস আখির দিকে খুব মনোযোগ দিয়ে তাকিয়ে রইল, ওর চোখে পানি চিকচিক করছে। নুহাস জিজ্ঞেস করলো, ওকেই কেন করতে হবে? অদ্রি বলল, ওনাদের পছন্দ, জভান হোক আর অন্য কেউ, ব্যাপারটা তো আমার জন্য একই হতো। নুহাসের ইচ্ছে হলো এই মুহূর্তেই অদ্রিকে নিজের ভালোবাসার কথা জানিয়ে দিতে, কিন্তু বলতে পারল না। অদ্রির থেকে বিরূপ প্রতিউত্তর পাবে, তবে অদ্রিকে হারিয়ে ফেলছে একেবারে। অদ্রি উঠে দাঁড়িয়ে বলল, এখন আসি নুহাস। নুহাস দাঁড়িয়ে বলল, চলো আমি পৌঁছে দেই।
অদ্রি হেসে বলল, আচ্ছা চলো। সন্ধ্যা নামছে, চারপাশ অন্ধকার হয়ে আসছে। যদিও রাস্তাটা পার্কের পাশে, তবে রাস্তাটা নির্জন। অদ্রি আর রিভান হেঁটে চলেছে। হাঁটতে হাঁটতে অদ্রি বলল, সো মিস্টার জোভান, আপনি তাহলে কন্ট্রাক্ট ম্যারেজে রাজি? রিভান মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, উপায় কি আর। অদ্রি বলে উঠল, আমি সত্যি আপনাকে জোর করছি না। রিভান বিড়বিড় করে বলল, জোর করছেন না, তবে ছাড়ছেনও না তো। হৃদয়ে জুড়ে জ্বালিয়ে যাচ্ছেন। অদ্রি ঠিকমতো শুনতে না পেয়ে বলল, কি কিছু বললেন জোভান? রিভান নিরস মুখে বলল, না কিছু না। অদ্রি বলল, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বিয়েতে রাজি হয়েছেন তো শর্তগুলো শুনে নিন। রিভান হাঁটতে হাঁটতে বলল, বলো। অদ্রি বলতে শুরু করলো, প্রথমত আমাদের বিয়েটা 1 বছরের জন্য। 1 বছর পর আমরা আলাদা হয়ে যাব। দ্বিতীয়ত আমরা সব সময় আলাদা থাকব, নিজের ইচ্ছে মতো চলবো, কেউ কারো জীবনে নাক গলাবো না। রিভান হাঁটছে কিন্তু কিছু বলছে না দেখে অদ্রি বলল, শুনছেন আপনি? রিভান মাথা নাড়ালো। পরের শর্ত বলার জন্য ইশারা করলো। অদ্রি মাথা নাড়িয়ে বলল, এটা খুব গুরুত্বপূর্ণ শর্ত, এটা মানতেই হবে। তৃতীয় শর্ত এবং শেষ শর্ত, নো ফিলিং ইন লাভ। রিভান হুট করে অদ্রির মুখোমুখি হয়ে বলল, হোয়াট ইফ আই সে আই অলরেডি ফল ফর ইউ? অদ্রি আচমকা রিভানের এত কাছে চলে আসাতে ভয় পেয়ে যায়। ওর মুখের কথা যেন ফুরিয়ে গেছে, কি বলবে বুঝতেছে না। দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আলো আধারের খেলা শেষ হয়ে চারদিকে আধারে ছেয়ে গেছে। চারপাশটা আরও বেশি নির্জন আর স্তব্ধ হয়ে পড়েছে। সেখানে দুজন মানুষ মুখোমুখি দাঁড়িয়ে। কতটা সময় পেরিয়ে গেছে জানা নেই কারোই। চারপাশের এতটা পরিবর্তনও কারো চোখে পড়েনি। হুট করে কানের পাশ দিয়ে ভো শব্দে প্লেনের মতো সাই করে একটা পোকা উড়ে গেল। দুজনের ধ্যান ভাঙল, সরে আসলো দুজন দুদিকে। একটু আগের ঘটনাতে অদ্রি যেন এখনও কেমন ঘোরের মাঝেই আছে। তবে পরক্ষণেই রিভানের বলা কথাটা মাথায় আসতেই হনহনিয়ে রিভানের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, কি বললেন আপনি? রিভান ঠোঁট চেপে হাসি আটকিয়ে বলল, কখন? অদ্রি রাগে দাঁতে দাঁত চেপে বলল, একটু আগে। কি বলেছেন আপনি? মানে কি? হ্যাঁ, এই কথার মানে কি? রিভান এক পা এগিয়ে এসে কিছুটা অদ্রির দিকে ঝুঁকে বলল, আমারও এক প্রশ্ন মিস পর্বণী, মানে কি? কোনো মানে কি আদৌ আছে? কেন মানে না থাকা সত্ত্বেও কেন আমি রাতে ঘুমাতে পারি না? চোখ বন্ধ করলেই তোমায় দেখতে পাই। কেন তোমার এসব আবুল তাবুল শর্ত মেনে নিচ্ছি? কেন মানে না থাকা সত্ত্বেও তোমার হাজারটা শর্ত মানতে পারি, তবে এই একটাই পারবো না? এই একটাই, কেন বলতে পারো? কেন মানে আছে কি? অদ্রি মিনমিনিয়ে বলল, জভান ঠিক আছেন আপনি? রিভান হাসলো, মাথা নাড়ালো। কিছুটা দূরত্ব ঘুচে কাছাকাছি এসে দাঁড়ালো অদ্রির। বলল, না, ঠিক নেই। প্রেমে পড়েছি আমি। আদ্রিজা আহনিফের প্রেমে ফেঁসে গেছি। অদ্রি হঠাৎ করে বিষম খেলো। অদ্রি কাঁদতে শুরু করলো। আসলে এমন কিছু শোনার জন্য ও মোটেও প্রস্তুত ছিল না। রিভান অদ্রির অবস্থা দেখে হেসে দিয়ে ছেড়ে দিল। অদ্রি সরে গিয়ে কিছু সময় পর নিজেকে ঠিক করে রিভানের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, আপনি কি মজা করছেন আমার সাথে জভান? রিভান হেসে বলল, দিনরাত স্বপ্নে বাস্তবে দেহ মন জুড়ে জ্বালিয়ে যাচ্ছে, আর এখন বলছে আমি মজা করছি। অদ্রি কিছুক্ষণ চুপ করে থেকে তারপর মুখে কঠিন বর্ণ ধারণ করে বলল, বিয়ে হবে না। রিভান দ্রুত এগিয়ে গিয়ে বলল, কেন? অদ্রি রিভানের দিকে তাকিয়ে বলল, কারণ আপনি আমার শর্ত মানছেন না। রিভান হেসে বলল, শর্ত মানছি না তাই নাকি ভয় পাচ্ছেন? অদ্রি চোখ মুখ কুঁচকে বলল, ভয়? কিসের ভয়? রিভান হেসে বলল, আমাকে ভালোবেসে ফেলার ভয়। অদ্রি কিছুক্ষণ রিভানের দিকে তাকিয়ে থেকে তারপর বলল, আপনি কি ভাবছেন বিয়ের পর আমি আপনার ভালোবাসা দেখে আপনার প্রেমে পড়ে যাব? রিভান প্যান্টের পকেটে হাত গুজে মাথা নাড়ালো। অদ্রি বলল, ভালোবাসা আপনার কাছে এতই সহজ? আমি জানি না দুদিনে আপনি কিভাবে আমার প্রেমে পড়ে গেছেন, তবে আমার জন্য এটা 1 বছরেরও কিছু হবে না। রিভান হেসে বলল, তাই বুঝি? তবে বিয়েটা করো। শোনো, বিয়ে হোক আর না হোক কোনো ব্যাপার না, তবে তুমি আমার প্রেমে পড়বি। অদ্রি বুকের ওপর 2 হাত গুজে বলল, এত কনফিডেন্স? রিভান হাসি মুখে মাথা ঝাঁকালো কয়েকবার। অদ্রি বলল, আপনি কি বোকা নাকি অতি চালাক বুঝতেছি না, তবে কষ্ট পাবেন। জিনের দিকে বাঁকা হেসে বলল, বিয়েও হয়নি, প্রেমেও পড়নি, অথচ এখনই আমার কষ্টের কথা ভাবছো? তুমি ভালোবাসলে জীবন মরণ সব একসাথে সেট হয়ে যাবে।
অদ্রি বিরক্তি নিয়ে বলল। জভান, মজা করবেন না। রিভান হেসে বলল। 1 বছর তো, ট্রাস্ট মি, হিউজ টাইম। আমার এত সময় লাগবেও না। তবে যাই হোক, আমি কেবল তোমার 3 নম্বর শর্ত ছাড়া আর সব শর্তই মানব। বিয়েটা তুমি নিশ্চিন্তে করতে পারো। 1 বছর পর যদি তুমি তোমার এই সিদ্ধান্তে বহাল থাকো, তবে তুমি যা বলবে তাই। অদ্রি বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল, বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলছে। রিভান বলল। আমি তোমায় মেরে ফেলবো না অদ্রি, কেবল ভালোই বাসবো, তাও দূর থেকে। কেবল তুমি ডাকলেই কাছে আসবো, বিশ্বাস করো। অদ্রি কিছু না বলে হাঁটতে লাগলো। রিভান অদ্রির নীরবতাকে সম্মতি ধরে নিল। রিভান অদ্রির পেছনে হাঁটতে লাগলো, তবে আর কিছুই বলল না। রিভান হাঁটতে হাঁটতে চারপাশে একবার চোখ বুলালো। হঠাৎ করেই অদ্রি চিৎকার দিয়ে উঠল। রিভান সামনে তাকিয়ে দেখে অদ্রি পা ধরে বসে আছে। রিভান দৌড়ে গিয়ে অদ্রির সামনে বসলো। কি হয়েছে জিজ্ঞেস করতেই অদ্রি উত্তর দিল না, তবে চোখ মুখে ব্যথার ছাপ ফুটে উঠেছে। এক হাতে এক পা ধরে বসে রইল। রিভান অদ্রির পায়ে হাত দিতেই অদ্রি ব্যথায় কুকিয়ে উঠল। রিভান বুঝলো অদ্রি হোঁচট খেয়ে পড়ে গেছে। এদিকের রাস্তাটা একটু ঢালু, তাই হয়তো জোরে জোরে পা ফেলে চলতে গিয়ে পড়ে গেছে। রিভান অদ্রির পা ভালো করে দেখতে নিলেই অদ্রি ব্যথায় রিভানের হাত সরিয়ে দেয়, তবে রিভানকে বলে, আমি ঠিক আছি বলে উঠতে নিলেই আবারও পড়ে যায়। তবে এবার রিভান ধরে ফেলে। রিভান অদ্রির দিকে তাকিয়ে বলে, তুমি ঠিক আছো তো, তাই দাঁড়াতেও পারছো না। অদ্রি রিভানের দিকে তাকিয়ে থাকে, তারপর আস্তে আস্তে বলল, ড্রাইভারকে আসতে বলি, আমার ফোন। অদ্রি তাকিয়ে দেখে ফোন নিচে পড়ে আছে। অদ্রি ফোনটা নেওয়ার জন্য সামান্য ঝুঁকতেই রিভান ফোনটা তুলে নেয়। তারপর জিজ্ঞেস করে, বাসায় যাবে? অদ্রি মাথা নাড়িয়ে না বলল, মুখে বলল, আপুর বাসায় যাব। রিভান বলল, কোথায় বাসা? অদ্রি বলল, কাছেই, এখান থেকে সম্ভবত 15 মিনিট লাগে। অদ্রির ঠিকানা বলল। রিভান হুট করে অদ্রিকে কোলে তুলে নেয়। আচমকা হওয়ায় ও ভয় পেয়ে যায়, তাই চিৎকার দিয়ে বলে, কি করছেন জভান, আমায় নামান, পড়ে যাব আমি। রিভান অদ্রির কথা শুনে হেসে সামনের দিকে পা বাড়ায়। এত কাছ থেকে রিভানের হাসি মাখা চেহারা দেখে অদ্রি যেন থেমে যায়, চুপটি করে তাকিয়ে থাকে। মুখের কথা মুখেই রয়ে যায়। ল্যাম্পপোস্টের আলোয় রিভান হেঁটে চলেছে। তার ঠোঁটের কোণে এক চিলটে হাসি ঝলমল করছে। বুকের সাথে গুটিসুটি হয়ে মিশে থাকা মেয়েটার মায়াবী মুখখানা রিভানের বুকে ঝড় তুলে দিচ্ছে। অদ্রির চোখ বন্ধ, ঘুমিয়ে পড়েছে। অদ্রি সেই ঘুমন্ত মায়াবী মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, এখন কত শান্তশিষ্ট নিষ্পাপ একটা বাচ্চার মতো লাগছে। আর জেগে থাকলে কথায় কথায় রেগে যাবে। রেগে না গিয়ে একটু আমার ভালোবাসাটাও তো বুঝতে পারো, একটু আধটু আমায়ও ভালোবাসতে পারো। তা না, উল্টো আমার ভালোবাসার ওপর শর্ত জুড়ে দিবে। দাঁড়াও, বিয়েটা হোক। আমায় ভালো না বেশি কোথায় যাবে? তোমায় পুরো পাগল করে দিব। বলে নিজের মনে হেসে উঠল। মৃদু বাতাস বয়ে গেল। একটা দুটো চুল অদ্রির মুখে এসে পড়ল। অদ্রি বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। রিভান দাঁড়িয়ে পড়ল, চোখ বন্ধ করে মুখ দিয়ে জোরে দম ছাড়ল। তারপর মনে মনে বাতাসের ওপর তীব্র রাগ নিয়ে বলল, কি সমস্যা বাতাস তোর? এমনিতেই আমি হাঁটতে পারছি না, হাত পা কেমন অবশ হয়ে আসছে, তার মধ্যে তুই এসে আমার প্রেয়সীকে জ্বালিয়ে যাচ্ছিস। না, আসলে তুই তো আমায় জ্বালাচ্ছিস। তার মায়াবী মুখখানা দেখে আমার হৃদয় উথাল পাথাল। তার উপরে তুই এসে চুল এলোবেলো করে মুখে ছড়িয়ে দিচ্ছিস। আমার যে ভীষণ প্রেম পাচ্ছে, বুঝতে পারছিস? দাদা, এখন এসব করা যাবে না। আর একটু রাস্তা আমায় যেতে একদম জ্বালাবি না বাতাস, বলে দিলাম কিন্তু। নিজ মনে হাবিজাবি বিড়বিড় করে আবার হাঁটতে শুরু করলো। কফি মগে চুমুক দিয়ে ইসরাত ফোনের দিকে তাকালো। 7টা বেজে গেছে। এতক্ষণে তো অদ্রি চলে আসার কথা। একটা ফোন করা যাক। এতগুলো দিন হলো অদ্রি কানাডা থেকে এসেছে, আর সবে আজকে দেখা করতে আসছে অদ্রি। অবশ্য তাতে ইসরাতের কোনো অভিমান নেই। ও তো নিজে থেকে সবার কাছ থেকে দূরে সরে রয়েছে। তার মাঝে নাকি অদ্রির বিয়ে ঠিক হয়ে গেছে। তাচ্ছিলের হাসি ফুটে উঠল ইসরাতের মুখে। মনে মনে বলল, শেষমেশ তুইও বলির পাঠা হলি অদ্রি। আহনা পরিবারের সন্তানদের স্বাধীনতা নিজের ইচ্ছা বলে কিছু থাকে না। তবে যদি সৌভিকের মতন অবাধ্য হতে পারতাম, তবে তুই কেন অদ্রি, তুই কেন মানছিস? ভাবতে ভাবতে অদ্রির নাম্বারে ডায়াল করবে, তখনই কলিং বেল বেজে ওঠে। ইসরাত ফোন রেখে দরজা খুলতে এগিয়ে গেল। দরজা খুলে রিভানকে দাঁড়িয়ে থাকতে দেখে ইসরাত অবাক হয়ে তাকিয়ে রইল। তার চেয়েও বেশি অবাক হলো রিভানের কোলে অদ্রিকে দেখে। রিভান ইসরাতকে দেখে বলল, তুমি ইসরাত? ইসরাত প্রত্যুত্তরে শুধু মাথা নাড়ালো। অদ্রির দিকে সন্ধিয়ান চোখে তাকাতেই রিভান বুঝতে পেরে বলল,
ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে। ইসরাত মাথা নেড়ে বুঝতে পারার ইঙ্গিত করলো। তারপর হাসি মুখে দরজা ছেড়ে ভেতরে আসার জন্য অনুরোধ করলো। রিভান সৌজন্যমূলক হেসে ভেতরে প্রবেশ করলো। ইসরাত বেডরুম দেখিয়ে দিতেই রিভান সেখানে গিয়ে অদ্রিকে বেডে শুইয়ে দিল। তারপর পায়ের দিকে তাকিয়ে দেখে পা কিছুটা ফুলে গেছে। ইসরাতও পিছু পিছু এসেছে। অদ্রির পায়ের দিকে ওর নজর পড়েছে। নজর পড়তেই বলল, কি হয়েছে ওর পায়ে? রিভান বলল, বেখেয়ালে চলতে গিয়ে রাস্তায় পড়ে গেছে, আমি কিছু মেডিসিন এনে দিচ্ছি। ইসরাত বলল, আমার কাছে পেন কিলার আছে, আমি দিয়ে দিব। আর বেশি ব্যথা হলে না হয় ডক্টরের পরামর্শ নিব, তখন আপনার কষ্ট করতে হবে না। রিভান সম্মতিতে মাথা নাড়ালো। ইসরাত আবারও প্রশ্ন করলো, আপনি অদ্রির সাথে, না মানে আপনারা কি পরিচিত? রিভান কিছুটা অবাক হলো। ওদের বিয়ের ব্যাপারটা অনেকদিন যাবতীয় তো কথা চলছে। আর ইসরাত তো সৌভিকের বোন, তাহলে জানে না কেন? তারপরও মিষ্টি হেসে উত্তর দিল, আমি অদ্রির ফিয়ন্সে। ইসরাত দ্বিতীয়বারের মতন অবাক হয়ে তাকালো। ইসরাত রিভানের দিকে একটা কফি মগ এগিয়ে দিয়ে সোফায় বসলো। রিভান সৌজন্যমূলক হাসি দিয়ে কফি মগ হাতে নিল। ইসরাত বলল, তার মানে অদ্রির বিয়ে আপনার সাথে ঠিক হয়েছে? রিভান প্রশ্ন করলো, তুমি জানতে না? ইসরাত উত্তর দিল, শুনেছি বিয়ে ঠিক হয়েছে, কিন্তু কার সাথে সেটা জানতাম না। রিভানের কিছুটা খটকা লাগলো, সেটা প্রকাশ করলো না। প্রত্যুত্তরে মুখ গোল করে শুধু ও বলল। ইসরাত আবারও বলল, বিয়েটা পারিবারিকভাবেই হচ্ছে। আপনিও কি শুধু পরিবারের জন্য বিয়েটা করছেন, নাকি ব্যবসায়িক? রিভান উত্তর দিল, আমি অদ্রিকে ভালোবাসি। ইসরাত অবাক হয়ে তাকালো। ওর চোখ মুখ জলজল করে উঠল। দ্বিগুণ কৌতূহল নিয়ে বলল, মানে আপনারা দুজনেই সম্পর্কে আছেন আগে থেকেই? অদ্রি আপনাকে? কথা শেষ করার আগে রিভান হেসে বলল, তোমার বোন ভালোবাসবে? উল্টো আমার ভালোবাসার উপর শর্ত জুড়ে দিচ্ছে। ইসরাত বুঝতে না পেরে বলল, মানে? রিভান দীর্ঘশ্বাস ফেলে সব বলল, একতরফা। ইতিমধ্যে একবার রিজেক্ট খেয়ে বসে আছি, তবে অদ্রি বিয়েতে রাজি। ইসরাত বুঝলো অদ্রি কেন বিয়েতে রাজি হয়েছে। কলিং বেল বাজতে ইসরাত আবার উঠে গেল দরজা খুলতে। মনে মনে ভাবলো, কে আসলো এখন? তবে দরজা খুলে যাকে দেখলো তার জন্য একদমই প্রস্তুত ছিল না ইসরাত। হাসি মুখে হিসাম দাঁড়িয়ে আছে। আজ কতগুলো বছর পর তাকে দেখলো। একসময় এই হাসিটাকে ভালো লাগতো। এই হাসি দেখেই ক্ষুদ্র অনুভূতির সৃষ্টি হয়েছিল, তবে সেটা অচিরেই দাফন করেছিল। সেসব ভাবনা থামিয়ে দিল হিসামের প্রশ্নে। কেমন আছো ইশরাত? ইসরাত ভাবনা ছেড়ে বেরিয়ে মিষ্টি হাসি দিয়ে বলল, ভালো ভাইয়া, ভিতরে আসুন। হিসাম ইসরাত দুজনেই আবার ফিরে আসলো ড্রয়িং রুমে। রিভান হিসামকে দেখে বলল, চলে এসেছিস? হিসাম হেসে রিভানের সাথে হাত মিলালো। রিভান উঠে বলল, আমরা তাহলে এখন আসি। ইসরাত বলল, এখনই চলে যাবেন? ভাইয়া তো মাত্রই আসলো। হিসাম বলল, না, আজকে বরং যাই, একটু তাড়া আছে। অন্য কোনো দিন এসে আড্ডা হবে তবে। রিভান বুঝতে পেরে বলল, সেটাও অন্য কোনো দিন। আসি ইসরাত। বলে হিসামকে নিয়ে চলে গেল। হিসাম যেন কিছু বলতে চাচ্ছিল, তবে রিভান আর সেই সুযোগ দিল না। ইসরাতও বুঝতে পারল না। ওরা চলে যেতেই ইসরাত বারান্দায় গিয়ে দাঁড়ালো। সেখান থেকে ওদের চলে যাওয়া দেখলো, তবে ওর দৃষ্টি একজনের ওপর নিবদ্ধ ছিল। আজ এতগুলো বছর পর দেখেও সেই টিনেজ বয়সের অনুভূতিগুলো নাড়া দিচ্ছে। তখনকার করা পাগলামিগুলোর কথা মনে পড়ছে। ধূমকেতু নানা গানে দেখলেও হিসামকে ইসরাত প্রথম দেখেছিল সৌভিকের সাথে। একবার ইসরাতের কলেজে এসেছিল। সৌভিক ইসরাতের সাথে দেখা করতে এসেছিল, সেই সাথে হিসামও এসেছিল। ইসরাত সেই প্রথম হিসামকে দেখে বুঝলো উনি পর্দায় যতটা সুন্দর, বাস্তবে তার চেয়েও সুন্দর। তার হাসিটা আরও সুন্দর। হিসামের সাথে তারপর কয়েকবার দেখা হয়েছিল ইসরাতের। প্রতিবারই ইসরাতের কেমন এলোমেলো অনুভূতিরা কড়া নাড়ত, যা নিজেও বুঝতে পারত না। কেমন এক অদ্ভুত অনুভূতি হয়েছিল সে সময়। তাকে কি বলে জানা নেই, হয়তো নিছকই ভালো লাগা। তবে সেটুকু প্রকাশ করার সাহসও তখন ছিল না ইসরাতের, না নিজের ভাইয়ের কাছে পর্যন্ত। এখন সেসব ভেবেই ইসরাতের মুখে আবারও তাচ্ছিলের হাসি ফুটল। আজকাল নিজের জীবনের ওপরই নিজের বিদ্রূপ হয়। এসব অনুভূতি কেবলই ভ্রম। সেই ভ্রম যখন কেটে যাবে, ও জানে তখন ওর অবস্থা সেই এক জায়গায়, অন্ধকার রাত্রির মতো নিকষ কালো, অথবা নির্জন্য দ্বিপ্রহরের মতন স্তব্ধ, একলা, সঙ্গীহীন। বারান্দা থেকে রুমে ফিরে এসে দেখলো অদ্রি উঠে গেছে। অদ্রি ইসরাতকে দেখে উঠে আসতে চাইল, কিন্তু পায়ের ব্যথায় পারল না।
ইসরাত এগিয়ে যেতেই অদ্রি কিছু নয় বলে জড়িয়ে ধরল। অনেকটা সময় দু বোন চুপচাপ একে অপরকে জড়িয়ে ধরে রাখলো। কেউ কিছু বলল না, তবে দুজনের গাল বেয়ে নীরবে অশ্রু গড়ালো। হিসাম গাড়িতে উঠেই রিভানকে বলল,